ভাগ জিনিসটা কি আমরা সকলেই জানি, কিন্তু ভাগ বলতে আপনি কি বোঝেন এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে দেখুন গুছিয়ে উত্তর দিতে গিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছে, অবশ্যই তৈরি হচ্ছে। ম্যাক্রো টিচিং বলতে আপনি কি বোঝেন? আমরা সকলেই জানি ম্যাক্রো টিচিং কি, কিন্তু এটাকে নিয়ে যদি গুছিয়ে বলতে হয় তখন একটু সমস্যা কিন্তু আমাদের মাঝে তৈরি হয়ে যাচ্ছে। অপসঙ্গতি বলতে আপনি কি বোঝেন? সমাজের প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রধান কাজ কি? এই 5টি প্রশ্ন নিয়ে আজকের এই বিশেষ পর্ব। যারা প্রাথমিকে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলিকে মন দিয়ে দেখবেন, কাজে আসবে কথা দিচ্ছি। নমস্কার বন্ধু, আমি বিশ্বদীপ নন্দী। আপনারা দেখছেন নন্দী একাডেমি। শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন একের পর এক প্রশ্ন এবং তার উত্তরগুলিকে আমরা দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন, ভাগ বলতে আপনি কি বোঝেন? এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? আমরা এটা বলতে পারি যে ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত একটি রূপ। একটি সংখ্যার মধ্যে অপর একটি সংখ্যা কতবার আছে সেটাকে নির্ণয় করার যে পদ্ধতি সেটিকেই ভাগ বলা হয়। তাহলে দেখুন, ভাগ বলতে আমরা কি বুঝি সেই কথাটাই বললাম, কিন্তু একটু গুছিয়ে বললাম। কি বললাম না, ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ বিয়োগ করাও যা, ভাগ করাও কিন্তু একই ব্যাপার নির্দিষ্ট একটি অর্থে। একটি সংখ্যার মধ্যে অপর একটি সংখ্যা কতবার রয়েছে সেটাকে নির্ণয় করার যে পদ্ধতি সেটাই হলো ভাগ। বিষয়টা কি? ধরুন আপনি 10কে 2 দিয়ে ভাগ করছেন, তাহলে উত্তর বেরোলো 5, অর্থাৎ এই 10-এর মধ্যে এই 2 সংখ্যাটা 5 বার রয়েছে। এই যে 5 বার রয়েছে সেটাকে নির্ণয় করার যে পদ্ধতি সেটিকেই বলা হচ্ছে ভাগ। তাহলে ভাগ বলতে আপনি কি বোঝেন? এই প্রশ্নের উত্তরে আমরা সংক্ষেপে কথা বলতে পারি যে ভাগ হলো বিয়োগের একটি সংক্ষিপ্ত রূপ। একটি সংখ্যার মধ্যে অপর একটি সংখ্যা কতবার রয়েছে সেটিকে নির্ণয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই আমরা ভাগ নামে চিনি। আজকের দ্বিতীয় প্রশ্ন, ম্যাক্রো টিচিং বলতে আপনি কি বোঝেন? দেখুন, ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বড়। তাহলে একটি নির্দিষ্ট শ্রেণীকক্ষে একাধিক ছেলেমেয়েদেরকে নিয়ে যখন একজন শিক্ষক একটি শিক্ষণ পদ্ধতি চালান যেটি কমপক্ষে 10 মিনিটের বেশি, সেই পদ্ধতিটিকেই আমরা ম্যাক্রো টিচিং বলতে পারি। অর্থাৎ টিচিং দুরকম আমরা দেখেছি, একটা হচ্ছে মাইক্রো টিচিং, একটা হচ্ছে ম্যাক্রো টিচিং। এই মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং নিয়ে একাধিক প্রশ্ন আছে, একাধিক বিষয়বস্তু নিয়ে আলোচনার প্রয়োজন আছে, কোন একদিন ভিডিও নিয়ে আসবো। আজকে শুধু ম্যাক্রো টিচিং বলতে আপনি কি বোঝেন এর একটি সংক্ষিপ্ত উত্তর আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করছি। তাহলে ম্যাক্রো টিচিং প্রসঙ্গে আপনি যখন বলতে যাবেন তখন এটা মাথায় রাখবেন যে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে ছেলেমেয়েদেরকে একজন শিক্ষক বা শিক্ষিকা কিছু শেখাচ্ছেন, সেই পদ্ধতিটা দীর্ঘ সময় ধরে চলছে। সেটা 2 মিনিট বা 1 মিনিট নয়, সেটা 10 মিনিটের বেশি, সেটা 30 মিনিটের বেশিও হতে পারে। এক এক জায়গায় এক এক রকম তথ্য থাকে, কোথাও কমপক্ষে 10 মিনিটের বেশি, কোথাও কমপক্ষে 30 মিনিটের বেশি, এইরকম থাকে। তো মোট কথা হচ্ছে ম্যাক্রো টিচিং হচ্ছে একটা দীর্ঘ সময়ব্যাপী একটা প্রক্রিয়া, যেখানে একজন শিক্ষক বা একজন শিক্ষিকা তিনি একাধিক ছেলেমেয়েদেরকে নিয়ে একটি নির্দিষ্ট শ্রেণীকক্ষের মধ্যে এই ম্যাক্রো টিচিংয়ের মাধ্যমে কিছু জ্ঞান শিশুদেরকে বিতরণ করেন এবং কিছু নতুন বিষয় সম্বন্ধে শিশুদের অভিজ্ঞতা অর্জন করান। এটাই হচ্ছে ম্যাক্রো টিচিং, আমরা সংক্ষেপে বলতে পারি। পরবর্তী প্রশ্ন, অপসঙ্গতি বলতে আপনি কি বোঝেন? আসুন প্রথমে এর সংজ্ঞাটাকে দেখে নিই, তারপর আমরা একটু বিস্তারিত আলোচনা করে নেব। অপসঙ্গতি বলতে খুব সংক্ষেপে যদি বলতে হয় তাহলে ব্যক্তির যে প্রাথমিক চাহিদা, সেই প্রাথমিক চাহিদাগুলি যদি পরিতৃপ্ত না হয় তাহলে তার মধ্যে মানসিক সাম্যতার বিঘ্ন ঘটে, বা মানসিক যে সাম্যতা তার অভাব দেখা দেয়। তার ফলে তার মধ্যে মানসিক চাপ এবং দ্বন্দ্বের সৃষ্টি হয়, এবং এই মানসিক চাপ এবং দ্বন্দ্ব থেকেই তার মধ্যে এই অপসঙ্গতির সৃষ্টি হয়। অর্থাৎ এটা হচ্ছে তার মানসিক অবস্থার একটি বিঘ্ন হওয়ার কারণ, সেটাই হচ্ছে অপসঙ্গতি। তাহলে বিষয়টা কি? একটা মানুষ, তার নির্দিষ্ট কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাগুলো যখন পরিতৃপ্ত হচ্ছে না, সেই প্রাথমিক চাহিদাগুলো যখন পরিতৃপ্ত হচ্ছে না, তখন তার মধ্যে মানসিক সাম্যতার অভাব দেখা দিচ্ছে বা মানসিক সাম্যতার বিঘ্ন ঘটছে। এই মানসিক সাম্যতার বিঘ্ন থেকেই তার মধ্যে মানসিক চাপ জন্ম নিচ্ছে এবং মানসিক দ্বন্দ্ব দেখা দিচ্ছে। এটাকেই বলা হচ্ছে অপসঙ্গতি। এখন এই যে অপসঙ্গতি, সেই অপসঙ্গতি ব্যাপারটা কিন্তু শুধুমাত্র বড় মানুষদের মধ্যেই দেখা দেবে এমন না, সেটা কিন্তু শিশুদের মধ্যেও দেখা দিতে পারে। কিভাবে হচ্ছে না, একটা শিশুর যখন বয়স বাড়ছে, সেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু বৃদ্ধি এবং বিকাশ ঘটছে। এই বৃদ্ধি এবং বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে তার মধ্যে কিন্তু বিভিন্ন চাহিদাগুলোর জন্ম নিচ্ছে, যে চাহিদাগুলো হচ্ছে প্রাথমিক চাহিদা। এখন কোনো কারণে যদি সেই প্রাথমিক চাহিদাগুলো তার না মেটে,
তখন সেই চাহিদাগুলির সঙ্গে পরিবেশের একটা সঠিক সমন্বয় ঘটে না। তাহলে এই চাহিদাগুলি না মেটার জন্য পরিবেশের সঙ্গে তার যে সঠিক সমন্বয় ঘটছে না, এই সমন্বয় ঘটার যে ব্যাঘাত দেখা দিচ্ছে, সেটাকেই আমরা বলতে পারি অপসঙ্গতি। তাহলে অপসঙ্গতি হচ্ছে এমন একটা জিনিস, সেখানে একটা শিশু বলুন, একটা প্রাপ্তবয়স্ক মানুষ বলুন, একটা পূর্ণবয়স্ক মানুষ বলুন, যার কথাই বলুন, তার কিছু প্রাথমিক চাহিদা আছে। সেই প্রাথমিক চাহিদাগুলো যখন মিটছে না, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ছে। সেই মানসিকভাবে ভেঙে পড়ার মধ্যে থেকেই তার মধ্যে এই অপসঙ্গতির জন্ম নিচ্ছে। তাহলে সংজ্ঞাটা আমি আরও একবার বলে দিচ্ছি, যে অপসঙ্গতি বলতে আপনি কি বোঝেন, যে ব্যক্তির প্রাথমিক চাহিদাগুলি যখন পরিতৃপ্ত হয় না, এই প্রাথমিক চাহিদাগুলো পরিতৃপ্ত না হওয়ার জন্য তার মধ্যে যে মানসিক সাম্যতা, সেই মানসিক সাম্যতার ব্যাঘাত ঘটে, এবং তার ফলেই তার মধ্যে মানসিক চাপ এবং মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই যে মানসিক চাপ এবং মানসিক দ্বন্দ্ব, এটাকেই আমরা অপসঙ্গতি বলছি। এবার এই একই বিষয়টা যদি কোনো শিশুর ক্ষেত্রে বলা হয়, তাহলে ওই ব্যক্তির জায়গায় শিশুকে জুড়ে দিন, তাহলে অপসঙ্গতি সংক্রান্ত শিশুদের নিয়ে যে প্রশ্ন, তার উত্তর আপনি পেয়ে যাবেন। এর পরের প্রশ্ন, পাঁচের যে গুণিতকগুলি রয়েছে, সেই পাঁচের গুণিতকের সহজ রূপটা কি? অর্থাৎ একজন শিশু, সে কিন্তু পাঁচের গুণিতকগুলো জানে, কিন্তু আপনি যখন তাকে বলছেন যে পাঁচের গুণিতকগুলি বলার জন্য, সে কিন্তু বলতে পারবে না। কেন? সে পাঁচের গুণিতক কোনগুলো সেগুলো কিন্তু সে জানলেও ওই জিনিসগুলোর নাম যে গুণিতক, সেটাই জানে না। তাই আপনাকে এখন প্রশ্ন করা হয়েছে, এই যে পাঁচের গুণিতক 10, 15, 20, 25, সেগুলোর সহজ একটা নাম বলুন, যে নামটা শিশুরা চেনে। সে নামটা হচ্ছে নামতা। তাহলে দেখুন, শিশুরা পড়ে 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25। তাহলে শিশুরা কিন্তু একটা ক্লাস 3 বা 4-এর ছেলেমেয়েরা কিন্তু পাঁচের ঘরের নামতা জানে। তাহলে যেহেতু সে পাঁচের ঘরের নামতা জানে, কাজেই সে কিন্তু পাঁচের গুণিতকগুলোও জানে। কিন্তু আপনি যখন কোনো একটি ক্লাসে 3 বা 4-এর ছেলেকে জিজ্ঞাসা করবেন যে পাঁচের গুণিতকগুলি বলো তো বাবু, তখন কিন্তু সে বলতে পারবে না। কেন? ওই যে নামতার যে রেজাল্ট, সেই নামতার রেজাল্ট 10, 15, 20, 25, 30, 35, 40, সেগুলোই যে পাঁচের গুণিতক, সেটা কিন্তু সে জানে না। তাই আপনাকে যদি বলা হয় যে পাঁচের যে গুণিতকগুলি রয়েছে, সেই গুণিতকগুলিকে বোঝানোর জন্য আপনি একটা সহজ নাম ব্যবহার করুন, তো আপনি তখন বলবেন পাঁচের গুণিতকের যে সহজ রূপ, সেটাকে আমি নামতা দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ কোন একটি শিশুকে যদি বলা হয় যে তুমি পাঁচের ঘরের নামতাগুলোকে বলো, সেই নামতা বলতে গিয়ে তুমি যে সংখ্যাগুলোকে বলছো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, সেগুলোই হচ্ছে যে পাঁচের গুণিতক। তাহলে গুণিতক এবং নামতার যে ফলাফল, সেগুলো কিন্তু কোনো একটা জায়গা থেকে এক। আপনাকে এই প্রশ্নটাই করা হয়েছে যে গুণিতক এবং নামতার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, আপনি সেই সম্পর্কটিকে জানেন কিনা। আজকের পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সমাজের প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রধান কাজ কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কি প্রধান কাজ? না, বিদ্যালয়ের কাজ হচ্ছে যে ভবিষ্যতের জন্য নাগরিক তৈরি করা। তাহলে আজকে যে শিশু, সে কিন্তু ভবিষ্যতে বা আগামী দিনে আমাদের এই সমাজের একজন নাগরিক। তাহলে এই সমাজের একজন নাগরিক কেমন হবে, তার উপরেই কিন্তু নির্ভর করছে এই সমাজটা কেমন হবে। তাহলে সমাজে সেই নাগরিক কোথায় তৈরি হচ্ছে? সমাজে সেই নাগরিক তৈরি হচ্ছে বিদ্যালয়ে। তাই বিদ্যালয়ের প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে সমাজের জন্য উপযুক্ত নাগরিক তৈরি করা, আমাদের এই পৃথিবীর জন্য, আমাদের এই দেশের জন্য উপযুক্ত নাগরিক তৈরি করা। তাহলে সমাজের প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রধান কাজ কি? সমাজের প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে আমাদের এই সমাজ বা আমাদের এই দেশের জন্য উপযুক্ত বা উপযোগী নাগরিক তৈরি করা। কেন? না, একটি শিশুর যে বিকাশ, তার সর্বাঙ্গীন বিকাশ, সেটা কিন্তু কোথায় তৈরি হচ্ছে? সেটা তৈরি হচ্ছে একটি বিদ্যালয়ে। এবং আজকের যে শিশু, সেই কিন্তু আগামীর ভবিষ্যৎ, সেই কিন্তু আমাদের এই দেশের আগামীর নাগরিক, যাদের হাতে আমাদের এই দেশের পরিচালন ভারটা আসতে চলেছে। আজকে যে শিশুটি 5 বছর 6 বছর বয়স, আপনি ভাবুন আজ থেকে 30 বছর পরে সেই শিশুটিই কিন্তু কোথাও প্রধানমন্ত্রী, কোথাও মুখ্যমন্ত্রী, তাই না? কোথাও সে প্লেন চালিয়ে বেড়াচ্ছে, কোথাও সে ট্রেন চালাচ্ছে, কোথাও সে ডাক্তার হয়েছে, কোথাও সে টিচার হয়েছে। তাহলে আজকের শিশু, সে কিন্তু 25 বা 30 বছর পরের একজন নাগরিক। তাহলে সেই নাগরিকটাই কিন্তু পারে একটা দেশকে তার উন্নতির শীর্ষে নিয়ে যেতে। তাহলে আজ থেকে 30 বছর পরের যারা নাগরিক, তারা কিন্তু আজকের শিশু কোনো না কোনো বিদ্যালয়ে পাঠরত।
তাহলে সেই বিদ্যালয় স্থির করছে যে 30 বছর পরের আমাদের এই সমাজটা কেমন হবে। কারণ 30 বছর পরেকার সমাজের যে সদস্যরা তারা কিন্তু আজকে শিশু, আজকে কোনো না কোনো বিদ্যালয়ে পাঠরত। তাই বিদ্যালয়ের একমাত্র কাজ হচ্ছে এই সমাজের জন্য উপযুক্ত প্রতিনিধি তৈরি করা, এই সমাজের জন্য উপযুক্ত মানুষ তৈরি করা যারা আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমরা খুব গর্বের সঙ্গে, খুব অহংকারের সঙ্গে এই কথা বলতে পারি যে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কম বেশি সেই কাজের সঙ্গে যুক্ত। অর্থাৎ আগামীর দেশ, আগামীর ভারতবর্ষ কেমন হবে সেটা কিন্তু অনেকটা নির্ভর করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপরে। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য এই চ্যানেল নন্দী একাডেমিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।